ই হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন চেয়েছেন এজেক সম্মেলনে। ভোগান্তি কমছেই না পাম্পগুলোতে, দীর্ঘ অপেক্ষায় মিলছে তেল, মজুদ আছে যথেষ্ট জ্বালানি, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। হাম রোগীর চাপ বাড়ছে, রাজধানীর হাসপাতালগুলোতে অন্তর্বর্তী সরকারের সময় হামসহ টিকাদানে ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা। বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF এর বৈঠক, বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। দেখছিলেন কাউন্সিলেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি সংসদে জানান, ই হেলথ কার্ড চালুর পাশাপাশি 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। পর্যটনের উন্নয়নে চলছে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সাগরের সম্পদের সুষ্ঠু ব্যবহারে গঠন হচ্ছে সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ। উপকূলীয় ও ভাঙন কবলিত এলাকার উন্নয়নে নদী শাসন ও খাল খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়, এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকট বিবেচনায় বিকল্প শ্রমবাজার খোঁজ করছে সরকার। পায়রা ও কুয়াকাটার সমন্বয়ে ইকো ট্যুরিজম অঞ্চল গঠন ছাড়াও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে বিশেষ কর্মসূচি। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। পরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সমস্যার সমাধানে চাঁপাইনবাবগঞ্জের এমপি নুরুল ইসলামের প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী। মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন, সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায়, তাহলে সেই প্রচেষ্টা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। এদিকে পানি সম্পদ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের সময় স্পিকার সংসদকে জানান, বাংলাদেশের অনুরোধেই টিপাই মুখে বাঁধ নির্মাণ করেছে ভারত। এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সম্মেলনে দেয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান এই প্রস্তাব দেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ প্রয়োজনের কথা জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে এই এলাকার দেশগুলো। রিপোর্ট করছে নিমরুল কায়েস। খেয়াল রাখার জন্য কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করতে হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। The situation before us demands urgency, stability, solidarity and decisive action.
excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য, এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এর জন্য তারা নিজস্বভাবে কিছু উদ্যোগ নিয়ে কিছু রিসোর্স মোবিলাইজেশন করতেছে। তো এই যে দুই সংস্থার কথা বললাম, আপনি একটা নাম নিলেন এখন। So these are instruments, financial support instruments that they will unravel to assist in the process of having a Asia concentrated, integrated approach to dealing with the energy crisis. জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এজেক প্লাস সম্মেলনে বক্তব্য দেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20 এপ্রিলের বগুড়া সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যান্যরা। কুমিল্লা সিলেট মহাসড়ক প্রশস্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, সড়কটির জন্য এলাকায় মুখ দেখাতে পারছেন না। রাস্তাটি প্রশস্তের জন্য ব্যবস্থা নিতে সংসদে ভিক্ষাও চান তিনি। জামাতের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন সংসদকে জানান, মঙ্গলবার দিবাগত রাত 2টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য রাস্তায় দাঁড়িয়েও তিনি তেল নিতে পারেননি। কুমিল্লা এবং সিলেট মহাসড়ক, যেটা ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটিচমুহনে গিয়েছে, এই রাস্তাটা একটা মহাসড়ক, যে রাস্তা দিয়ে 10 লক্ষ মানুষ, এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে 6 লেনে হওয়ার কথা থাকলেও এটা মাত্র 18 ফিট হয়ে আছে। মাননীয় স্পিকার, এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য, আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। দীর্ঘ লাইনে অপেক্ষা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের গ্রাহকদের জন্য। ধৈর্য ধরে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। কেউ ফজরের নামাজের পর, কেউ আবার রাত থেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন। তীব্র গরমে তেল নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। জ্বালানি নিতে আসা গ্রাহকদের ভোগান্তি বাড়ছেই। দিন বা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জ্বালানির জন্য পাম্পে দীর্ঘ লাইন ও অপেক্ষা ধীরে ধীরে মোটরযান চালকদের নিয়মিত কাজে পরিণত হচ্ছে। রোদ বা বৃষ্টি উপেক্ষা করে পাম্পে শত শত গ্রাহক। দীর্ঘ অপেক্ষা ও ক্লান্তির পর তেল পাচ্ছেন সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকেরা পাচ্ছে পাম্প ভেদে 5 থেকে 7 লিটার জ্বালানি। তবে নেই আলাদা লাইনের সুবিধা। কিছু অনিয়ম দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু প্রশাসন তাদের প্রশাসনিক বল ব্যবহার করে এখান থেকে আলে ঢুকতেছে। তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। এই গরম, তার ভিতরে তো খুবই ভোগান্তিতে আছি। যাকে এখন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার ঢাকার নাম্বারের বাইরের গাড়ি, এই জন্য হয় নাই। ভাই, আমার কথা হচ্ছে যে যেটুকু রিজার্ভ তেল আছে আপনি সব পাম্পে ছেড়ে দেন। যখন তেল থাকবে না, বন্ধ থাকবে, সব বন্ধ। আমার দেয় 500 টাকা তেল, ওই দেখা যায় 1.5 দিন যায়,
তার বাদে আমার আবার তোলা লাগে। তেল অবশ্যই আছে, দোষ হলো আমাদের। যেমন আমার সামনে কালকে আমি দেখতেছি 300 টাকা তেল ভরতেছে, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে সে 300 টাকা তেল ভরতেছে, 600 টাকা তেল দেয়, তার মানে তার গাড়িতে তেল আছে। দেখি যদি তেল পাই, মানে তেল তো বেশি দেবো না, 10 লিটার, এর বেশি আর মানে তেল দিব না আর কি, তেলের সঙ্গে। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আর তেল পাওয়ার নিশ্চয়তায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। তেল পাইছি, অপেক্ষা করা লাগছে, এটা তো রাষ্ট্রীয় সমস্যা, এটা সবাইকে মানতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার তেল যতটুকু প্রয়োজন ততটুকু পাইলে আমি সন্তুষ্ট। আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের তেলটা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য, তারপর ওই অনুযায়ী আমাদের পাম্পে তেলটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের পাম্প সকাল 8টা থেকে এই ক্রাইসিস মোমেন্টে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রায় 2 মাস ধরে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশও। সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে আনার কথা জানিয়েছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের কাছে যথেষ্ট জ্বালানি তেল মজুত রয়েছে। প্যানিক বাইং কমানোর জন্য কাজ করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। তিনি বলেন, সরকার আশা করছে ধীরে ধীরে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। শিল্প খাতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, জ্বালানি তেল আমদানির জন্য যেসব প্রতিষ্ঠানকে সরবরাহ অর্ডার দেওয়া হয়েছে তারা যথাসময়ে সরবরাহ করবে এমন আশ্বাস দিয়েছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিট বন্ধ আছে, তবে তলানি দিয়ে চালানোর চেষ্টা চলছে বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে অ্যাডভাইজারি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেবার চেষ্টা করে যাচ্ছে সরকার। পাম্পগুলোতে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সব সময় অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং প্রতিবারই সব চ্যালেঞ্জ উতরে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করলেও বিএনপির রেখে যাওয়া জিডিপি প্রবৃদ্ধিকে স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। সঠিক সিদ্ধান্তের কারণে আপনারা যে কোনো পাম্পে যান, ঠিক ওই বছরের ওই সালে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা, এবং এখন সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা আমরা দেখতে চাই। কোনো পাম্প বা গ্যাস স্টেশন সেই সরবরাহ, এবং এই তথ্য তো সবার কাছে নিশ্চিত, তাহলে তো পাওয়া যাবে যে সরকার সরবরাহ নিশ্চিত করছে কিনা। হামে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত চিকিৎসার আশায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককেই মেঝেতে থাকতে হচ্ছে দিনের পর দিন। প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 3 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে অধিদপ্তর। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। 10 মাস বয়সী জাকারিয়া ও 7 বছরের আয়েশাকে নিয়ে বরিশাল থেকে ঢাকা এসেছেন মা শারমিন বেগম। স্থানীয়ভাবে চিকিৎসা না পেয়ে 2 সন্তানকে নিয়ে ছুটে আসেন সংক্রামক ব্যাধি হাসপাতালে। জানালেন, কয়েকদিন ধরেই জ্বর ও শরীরে র্যাশ দেখা দিয়েছিল। পরে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়। ডায়রিয়া হয়েছিল, হেরা বলছে যে হাম রোগের চিকিৎসা নাই, এটা ঢাকা লইয়া যান বাচ্চা। আগে ছোটটা রয়েছে, তারপরে বড়টা রয়েছে। অন্যদিকে কুমিল্লা থেকে 8 মাস বয়সী ফাতেমাকে নিয়ে এসেছে তার পরিবার। রোগীর চাপ বেশি থাকায় হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দার মেঝেতে। স্বজনরা জানান, এলাকায় 5 থেকে 6 দিন চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসা। তারা বলতেছে যে নতুন অবস্থায় আমাদের সিট থাকে না, একজন ছুটিতে গেলে সিট খালি হলে তখন আমরা না বসাতে পারি, কিন্তু সরাসরিভাবে নতুন মানুষ সিটে আমরা দিতে পারি না। 100 শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে শুধু হামের রোগেই ভর্তি আছে 125 জন। চিকিৎসা ব্যবস্থা ভালো হলেও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ কারো কারো। বাথরুমে পাড়া দেওয়া যায় না, পোলাপান তেমনি অসুস্থ হয়ে যাবে। পরিবেশটা অনেক নোংরা। চিকিৎসা ভালো,
একটু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম। ছুটি দিয়ে দিয়েছে, পরে বাসায় গেছি, হয়েছে বাসায় ট্রিটমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, সে ওষুধ পানি লিখে দিয়েছে, বাসায় আমি ট্রিটমেন্ট করছি। অন্য জায়গায় আবার দেখাইছি, বিজি দেখায় দিয়ে বাচ্চা বলছে নিউমোনিয়া হয়ে গেছে। সদর হাসপাতালে গেলে ওনারা যে ঢাকা নিয়ে যাও তাড়াতাড়ি, এই ঢাকা আসছি মহাখালী, ওইখান থেকে এইখানে পাঠাইছি। তো এইখানে আজকে 4 দিন মোটামুটি সুস্থ, আল্লাহর রহমতে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তাদের দাবি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা সরকারের। বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে এটা যেন নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য আমরা খুব দ্রুত সময়ে প্রথম 30টা উপজেলায় যেখান থেকে কেস সবচেয়ে বেশি ছিল হটস্পট, সেখানে শুরু করি। তারপরে আমরা বর্তমানে 12 তারিখ থেকে 4টা সিটি কর্পোরেশন শুরু করেছি এবং আগামী 20 তারিখ থেকে সারা দেশে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের হামরোগের টিকা দিব। তো এই টিকা সারা দেশে দেওয়ার শুরু করার পরে আশা করি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে। সচেতনতার অভাব এবং টিকাদানে অনীহাই সংক্রামক বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গুজব বা ভুল তথ্য থেকে দূরে থেকে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় হাম সহ টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কারণ ও কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মব ও চাঁদাবাজি হচ্ছে না এমন কথা বলার সুযোগ নেই, তবে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিএনপি সরকারের চলমান বিভিন্ন কাজের বিস্তারিত জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার তার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। জানান, হজ ফ্লাইটের টিকিটের দাম কমিয়েছে সরকার। হামের টিকা ও জ্বালানি তেল সহ যে কোনো সংকট মোকাবেলাকে অগ্রাধিকার নতুন সরকারের। এটা আগের একটা ব্যর্থতার সমস্যা, তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সংকুচিত করবে না, তবে উদ্দেশ্যমূলক ভুল তথ্য উপস্থাপন ইতিবাচক নয় বলে মত তার। মব ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও এ ব্যাপারে কঠোর অবস্থান সরকারের। জানান, অন্তর্বর্তী সরকারের সময়কার মবের ঘটনাগুলো পরিকল্পিত কিনা সেটা খতিয়ে দেখা হবে। মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা জিরো টলারেন্স মিন্স জিরো টলারেন্স। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় নারীদের সুরক্ষায় বিশেষ সাইবার বুলিং সেল গঠন করা হবে। এছাড়া ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ে অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিংয়ে। বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিং। বসন্তকালীন এই বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকটি আলাদা গুরুত্ব বহন করে। প্রতি বছর বিশ্বের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক এবং
অর্থনীতিবিদরা এখানে একত্রিত হন। আলোচনার মূল বিষয় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ঋণ সংকট এবং উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ। Bangladesh is one of the most vulnerable nations climatically, as you all know. The manifesto clearly sets out a vision for creating an investment-driven, climate-resilient, sustainable, trillion-dollar economy by 2034. 2026 সালের স্প্রিং মিটিংয়েও গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন V20 বৈঠকে। সেখানে বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা ঝুঁকির কথা তুলে ধরেন তিনি। নির্বাচনী ইশতেহার যেটা দেওয়া হয়েছে, যে ইশতেহারের উপর অনেক লম্বা সময় কিন্তু নির্বাচন আগে কাজ হয়ে গেছে, এই জন্য আমরা প্রথম দিন থেকে কিন্তু কাজটা শুরু করতে পেরেছি। এবং ওই ইশতেহারের সাথে ওয়ার্ল্ড ব্যাংক শুধু না, অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, অনেক বাইলেটারাল রিলেশন তারাও আছে, সবাই কিন্তু অ্যালাইন্ড এটার সাথে। এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। এবারের বৈঠকে জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে IMF এর স্প্রিং সেশনের এই মিটিং। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন এই মিটিংয়ে। অর্থনীতিবিদরা এখানে একত্রিত হয়েছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঋণ সংকট মোকাবেলা করা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগামী দিনে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আরো বেশি সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। স্প্রিং সেশনের এই বৈঠকে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আশ্বাস মিলেছে। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হল নির্বাচন। রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। ক্ষমতার ভাইরাস নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অন্যথায় এসব অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। এটা কিন্তু হারিয়ে যাবে। ক্ষমতার মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, যেই ভাইরাসের যদি আগের থেকেই অ্যান্টিভাইরাস ভ্যাকসিনেশন করা না থাকে পলিটিক্যাল প্রসেসে, তাহলে তা আমাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার এই রোগের ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। সূর্যোদয় দেখেই যেমন দিন বোঝা যায়, সরকারের যাত্রা লগ্নেই এমপিদেরকে এই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট বরাদ্দের জায়গা থেকে বিরত রাখার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রমাণ করেছেন, ক্ষমতার ভাইরাস আমাদের এই সরকারকে আমরা আঁকড়াতে দেব না। রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে 12 নম্বর সড়কে 44 নম্বর ভবনের আগুন 2.25 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ 11 তলা ভবনের 9 তলা থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগার পরপরই ভবন থেকে নিরাপদে সবাই বের হয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন ভবনের 9ম এবং 10ম তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে। পরবর্তীতে রাত 8:15 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। পুরো ভবনটির বেশিরভাগই ছিল বুটিক শপ বা কাপড়ের দোকান।
এদিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি জানিয়েছেন, আগুনের ঘটনা জানার পরই প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে তার কার্যালয় থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন যাতে হতাহতের কোনো ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়। 9 এবং 10 তলায় আগুন ছিল। আমরা এসে তাৎক্ষণিক আমাদের ইনসাইড এবং আউটসাইড দুই দিক থেকেই আমরা অগ্নি নির্বাপনের চেষ্টা করি। তো আমরা চেষ্টা করে আমরা 8:30টার সময় 8:15টার সময় 8:15 ওই 8:15টার সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। এখানে মেনটেন্যান্সের কিছু সমস্যা ছিল, সে কারণে কমপ্লিটলি ওনাদের সিস্টেম যেটা ছিল এটা ভালোভাবে কাজ করেনি। উনি তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডে উনি ইনভলভ করেছেন যাতে যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম করা যায়, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি পাঠিয়েছেন দ্রুত বেরিয়ে যাতে আমি কাজটা পর্যবেক্ষণ করে যেতে পারি। আমরা অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি যে এসে যাতে দ্রুত আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা যতটুকু কম করা যায় সেই ব্যাপারে খেয়াল রাখার জন্য। মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা এবং মাদক ব্যবসায়ীর আটকের ছবি শেয়ার করায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে ওই ব্যবসায়ীর সহযোগীরা। মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার পালোয়ানপাড়ায় মাদক সম্রাট শামীমের গ্যারেজ থেকে হেরোইন সহ র্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী হৃদয়। এ ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার রাজাসন ঈদগাহ মাঠ সংলগ্ন পৌর যুবদল নেতা তানভীর বাবু ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার অফিসে 5 রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ভুক্তভোগী যুবদল নেতা জানান, মঙ্গলবার রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী তার অফিসের সামনে গিয়ে অফিস ভাঙচুরের পাশাপাশি 5 রাউন্ড গুলি ছোড়ে এবং পাশের দোকানপাট ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশের আরো কিছু খবর নিয়ে এখন দেখুন ডেস্ক রিপোর্ট। আন্তঃবাহিনী আজানো কিরাত প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারের শাহিন মসজিদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাসারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী আর রানার্স আপ নৌবাহিনী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন এতে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বৈশাখী উৎসব। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এতে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। AIUB পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের। উদ্বোধন করেন AIUBর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পুরনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে বরাবরের মতোই বৈশাখ বরণ আয়োজন করেছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনা বিলাস পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে। প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব লয়ের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সেই চিরায়িত বাঙালিয়ানায় সরকারি আনুষ্ঠানিকতায় না থাকলেও বর্ষবরণ পর্ষদের উদ্যোগে আয়োজিত হলো রঙিন ফেস্টুন, মুখোশ আর বর্ণিল সাজে সাজানো ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর ধানমন্ডি 27 নম্বরে উদীচী সহ 11টি সংগঠন উদযাপন করল বাংলা নববর্ষ 1433। ঢাকের তালে নাচ, আবৃত্তি আর নানা গান গেয়ে মাতিয়ে তুলেছিল দর্শক হৃদয়। রঙিন ফেস্টুন, মুখোশ আর বর্ণিল সাজে সাজানো মঙ্গল শোভাযাত্রা। প্রথমবারের মতো তাদের এই আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন মহানগরবাসী, যেন রঙে রঙে লেখা এক আনন্দের গল্প। উৎসবের এই রঙিন আয়োজন মনে করিয়ে দেয় পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, ঐতিহ্যের বন্ধন।
পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির হেড অফিসে সকল কর্মীর অংশগ্রহণে হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। কোম্পানির এমডি অ্যান্ড সিইও তসলিম উদ্দিন খান উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। এতে ছোট নাটিকার মাধ্যমে কর্মীরা তুলে ধরেন এসএমসি ও এসএমসিইএল এর বিভিন্ন পণ্যের ও গ্রিন স্টার, পিঙ্ক স্টার ও রোজ স্টার প্রোগ্রামের কার্যকারিতা। সকলের শুভেচ্ছা বিনিময় ও ফটো সেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠানটির বর্ষবরণের অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে রাজধানীর গ্যান্ডারিয়ার কিশোলয় কচিকাচার মেলা প্রাঙ্গণে। কেন্দ্রের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা AM শফিউর রহমান দুলু। উপস্থিত ছিলেন সহসভাপতি আবু তাহের বকুল, নাদিরা ইয়াসমিন রিঙ্কু, ডক্টর সৈয়দ হাসান আবদুল্লাহ, AKM মোর্শেদ আহমেদ চৌধুরী, কিশোলয় ললিত কলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানি, চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ সাধনা ইসলাম সহ বিদ্যালয়টির অবৈতনিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এনবিআরের প্রাক বাজেট সভা এবং প্রজ্ঞা ও আত্মার বিড়ির শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রাজধানীর প্রেস ক্লাবের আয়োজন করে শ্রমিকদের কল্যাণে প্রতিষ্ঠিত এই সংগঠনটি। এতে বক্তারা অভিযোগ করেন, বিড়ি ও সিগারেট একই গোত্রভুক্ত হওয়া সত্ত্বেও দুটোর মাঝে বৈষম্য বিরাজ করছে এবং বিড়িকে অসম প্রতিযোগিতায় বাধ্য করা হচ্ছে। আর তাই সিগারেটের মতো বিড়ির অগ্রিম আয়কর 5% নির্ধারণ করে আয়করের বৈষম্য দূর করার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। হাম ভ্যাকসিন ক্যাম্পেইন 2026 উপলক্ষে সাতক্ষীরায় জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের চাষী ভবনে এর আয়োজন করে শিমরাইলকান্দি ও পাওয়ার হাউস রোড এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহিম। নোয়াখালীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম। এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী নুরুজ্জামান। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিদেশ ফেরত অভিবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত অভিবাসী নূর আজমের হাতে 86,500 টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন চেয়েছেন এজেক সম্মেলনে। ভোগান্তি কমছেই না, পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় মিলছে তেল, মজুদ আছে যথেষ্ট জ্বালানি। মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। হাম রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। অন্তর্বর্তী সরকারের সময় হাম সহ টিকাদানে ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা। বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF এর বৈঠক। বাংলাদেশের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।